দল চুজ করার ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া। তো একটা হচ্ছে যে প্রথম বিবেচনা যেটা, যে গত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সমর্থন করেছেন, বৈধতা দিয়েছেন, তাদেরকে আমরা কোনো অবস্থাতে মনে করি নাই যে গণতন্ত্রায়ন বা গণতান্ত্রিক উত্তরণের পথে তারা কোনো ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় হচ্ছে, আমরা যখন কাজ শুরু করি, অর্থাৎ ধরেন ঐকমত্য কমিশন, সেটা ফেব্রুয়ারি 2025, অগাস্ট 2024 থেকে প্রধান উপদেষ্টার দপ্তর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন সময় আলোচনা করেছে। সেখানে একটা ক্রমাগতভাবে একটা তালিকা দেয়, আমরা সেই তালিকাটা নিয়েছি। সেই তালিকার সাথে দু একটি ক্ষেত্রে কিছু সংযোজন আছে। আমাদের বিবেচনায় জাতীয় পার্টির ভূমিকা ফ্যাসিবাদী শাসনকে অব্যাহত রাখার ক্ষেত্রে ছিল বলেই আমরা বিবেচনা করেছি। নিবন্ধিত দল কিংবা গত নির্বাচন ইত্যাদি, তাই তো? খুবই ত্রুটিপূর্ণ যুক্তি। নিবন্ধিত দল হিসেবে তো আমরা যখন প্রক্রিয়া শুরু করি তখন আওয়ামী লীগ ছিল। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের সাথে আলোচনা করা প্রয়োজন ছিল? আমি তো মনে করি না। জামায়াতে ইসলামী এবং এনসিপি নিবন্ধিত দল ছিল না। তাহলে কি আমাদের উচিত ছিল যে এনসিপিকে বাদ দিয়ে আলোচনা, জামাতকে বাদ দিয়ে আলোচনা করা? আন্দোলনে তো তাদের ভূমিকা ছিল। তো তাহলে আপনি নিবন্ধিত দল বলে আওয়ামী লীগের সাথে কথা বলবেন, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, মানবতা, আর যারা ভিকটিম হয়েছে তাদেরকে বলবেন যে আপনি নিবন্ধিত নয়, অতএব আপনার সাথে আমি কথা বলব। এই নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে তো প্রশ্ন আছে আমার। গত কথিত নির্বাচন তার আগে দল তৈরি করা হয় নাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আমি এটা একটু ব্যাখ্যা করি, কারণ আমি এগুলো শুনছি। নির্বাচনে তারা ভোট পাননি। সর্বশেষ নির্বাচনটা কবে হয়েছিল যেন? 2008 সালটাকেও অনেকে বিতর্কিত বলে। রাস্তায় নামার সময় আমরা কি হিসাব করেছিলাম? ও আপনার 0.2% ইসে আছে, আপনার এই আন্দোলনে থাকবেন না, কারণ আপনি তো বেশি লোক আনতে পারবেন না। আওয়ামী লীগ পারবে, অতএব আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসি। ও মুখ পারবে, তাকে ডেকে নিয়ে আসি। তো এরা জনগণের প্রতিনিধিত্ব করছেন না, কোনো না কোনোভাবে করছেন। আপনি যে এক্সপ্রেশনটা, ওইখানে সাধারণত শব্দটা যুক্ত হবে। আমরা যেটা বলেছি, সাধারণত রিপ্রেজেন্ট করে, কারণ এর বাইরেও থাকে সব রাজনীতি। কিন্তু এটা কোনো যুক্তি হতে পারে না। এটা কোনো যুক্তি হতে পারে না যে আপনি গত নির্বাচনে কত ভোট পেয়েছেন সেই হিসাব অনুযায়ী আপনার চেয়ারের সাইজ ঠিক হবে আলোচনায়। না, এটা হিসাব করে পার্সেন্টেজ হিসেবে যাবেন না, কারণ পার্সেন্টেজ হিসেবে আপনি কোথা থেকে করবেন আমাকে একটু বলেন তো। মানে পার্সেন্টেজটা কিসের পার্সেন্টেজ? গত নির্বাচনের ভোটের পার্সেন্টেজ? 2014 সালের নির্বাচনে বিএনপির সর্বশেষ অংশগ্রহণ করার নির্বাচন 2018 সাল। আমি কি ওই পার্সেন্টেজ হিসাব করব? করা কি ঠিক হবে? তো তাহলে আপনার কিসের পার্সেন্টেজ বলছেন? মানে যারা এই যে হঠাৎ করে অঙ্ক শিখেছেন, যে অঙ্ক আমি শিখতে পারি নাই, হঠাৎ করে পরিসংখ্যানবিদ হয়ে খুব স্ট্যাটিস্টিক্স দেওয়া শুরু করছে, 32%, 22%, 18%, কী সব পার্সেন্টেজ বলে। সোর্স কোথায়? কি মেথডে আপনি আসলেন যে 32% কি নাকি 40% লোককে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত্য হচ্ছে? এই 40%টা আমাকে একটু হিসাবটা দেখান তো। যে রাজনৈতিক দল 1947 সালে এই দেশে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে, 6 বছর পরে সে একটি নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই সংখ্যাতত্ত্বের যে পরিসংখ্যানের পার্সেন্টেজের যেই হিসাব, এগুলো খুব মানে ফ্লড, খুবই ত্রুটিপূর্ণ আলোচনা। আমাদের ক্রাইটেরিয়া কি হবে? আমাদের ক্রাইটেরিয়া হবে যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার লড়াইয়ের সংগ্রামে কারা প্রাণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। সকলে সমানভাবে দাঁড়ান নাই তো, না তা ঠিক, বাট ওয়ান ডেথ টু মেনি, একটা মৃত্যু, একজনের শাহাদাত বরণ অনেক গুরুত্বপূর্ণ। আবু সাইদ কোন দল করতেন সেই প্রশ্ন আপনি তুলতে চান? ওয়াসিম কোন দল করতো চিটাগাঙ্গে তুলতে চান? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর বাইরে কি জনগণের মতামতের জায়গা আছে? অবশ্যই আছে। দেখুন, প্রত্যেকটা কমিশন আলাদাভাবে কিন্তু সিভিল সোসাইটির সাথে মিট করেছে। সংবিধান সংস্কার কমিশন 1 লাখের বেশি লোকের কমেন্ট ছিল, 30-40টার বেশি সিভিল সোসাইটি অর্গানাইজেশন ছিল, সেম জিনিস ইসে। ফলে জনগণকে একেবারেই বাদ দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলের পূর্ণ। এগুলো ত্রুটিপূর্ণ যুক্তি। একটি না, একাধিক রাজনৈতিক দল নিয়ে আপত্তি তুলেছে, সিভিল সোসাইটির থেকে আপত্তি উঠেছে, যারা আইন এবং সংবিধান নিয়ে বিভিন্নভাবে পাঠের সঙ্গে যুক্ত, তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা যেই বিবেচনার থেকে এগুলি বলেছিলাম, আমরা বুঝতে পেরেছি যে ঠিক ওইভাবে এটাকে উপস্থাপন করলে এক ধরনের ভুল
ধারণা তৈরি হয় এবং তার হয়তো ভবিষ্যতে এটার জন্য একটা সমস্যাও তৈরি করতে পারে। আমরা সেই জায়গা থেকে সংশোধন করেছি। পারসেপশন তো আমরা তৈরি করতে পারবো না, দেখে কারো কারো মনে হতে পারে, আবার যেমন ধরুন কেউ কেউ তো অন্য কথাও বলেছে। আমরা এখন কে কীভাবে পারসিভ করলো, সমস্ত কিছু তো প্লেন সাইটে হয়েছে। কমিশনকে আসলেই কারো প্রতি পক্ষপাত দেখিয়েছে, তাই না? তেমন কি ঘটনা ঘটেছে তা তো নয়। ফলে এরকম আলোচনার তো মধ্যে কারো কারো মনে হয়েছে, মনে হতেই পারে। নির্বাচনের বিষয় নিয়ে আমি বলবো না, কারণ হচ্ছে এটা আমাদের এখন অনেক সময় আছে। নির্বাচনের জন্য একদিন অনেক লম্বা সময়, যে কোনো দেশে যে কোনো নির্বাচন। সনদের ব্যাপারে আমরা আশাবাদী যে সনদের মূল বিষয় নিয়ে কিন্তু আপত্তি কেউই তুলছেন না। তারা স্বাক্ষর করবেন কিনা, আমি আশা করি স্বাক্ষর করবেন। কিন্তু দেখুন, স্বাক্ষর করার এই প্রত্যাশার পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে এগুলির ব্যাপারে কিন্তু সকলের জ্ঞাতসারে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কাগজে সনদে সই না করলেই তা থেকে তারা বেরিয়ে যেতে পারবেন কি? আমি তো তা মনে করি না। আমরা কমিশনের বাইরের যে রাজনৈতিক কার্যক্রম সেগুলোকে কেবলমাত্র দলীয় কার্যক্রম বলে বিবেচনা করি এবং এইটা যতক্ষণ না পর্যন্ত কমিশনের ফোরামে উত্থাপিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো রকম অবস্থান বা মন্তব্য করব না। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে বিভিন্নভাবে তাদের কর্মসূচি করা, তাদের দলের। ফলে এটা বাইরে অন্যরা অনেক সময় অনেক কর্মসূচি করেছে ইত্যাদি, অনেকে অনেক মন্তব্য করেন, পরস্পর বিরোধী মন্তব্য করেন, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক, এগুলি তো নিজে যদি আপনার আলোচনা শুরু করেন তাহলে মূল জায়গা থেকে আমরা সরে যাব এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক ধরনের যেই সৌহার্দ্যমূলক আলোচনার জায়গাটা তৈরি হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। এখন পর্যন্ত পড়েনি এবং আমরা আশা করছি যে খুব বাকি যে সময়টা আছে সেটা পড়বে না। আমি এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা দেখিনি। উপরন্তু আমি যেটা মনে করি যে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হওয়া দরকার। নির্বাচন না হলে দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতা অভ্যন্তরীণভাবে তৈরি হওয়ার আশঙ্কা আছে, সেই রকম পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার জন্য এটা এক ধরনের হুমকি তৈরি করতে পারে, এক ধরনের বিপদ তৈরি করতে পারে। এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, সকলকেই একসাথে আসতে হবে। সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে সরকারের কঠোর অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলোকে একত্র করে সঙ্গে নিয়ে নির্বাচনটা যেন অবশ্যই অনুষ্ঠিত হয়।